আজকের আলোচনার বিষয় তামিলনাড়ুর চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, মানে বিশেষ করে নিট আর এমবিবিএস ভর্তির এখন কি অবস্থা সেটা নিয়ে কথা বলবো। আমাদের কাছে কিছু সূত্রও আছে, সেগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। হ্যাঁ, আমরা মূলত দেখব তামিলনাড়ুর টপ সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো কি ভর্তি কিভাবে হয়, নিট র্যাঙ্কিংয়ের ব্যাপারটা, কাট অফ কেমন যেতে পারে, আর ধরুন বিডিএস বা অন্যান্য যে আয়ুষ কোর্সগুলো আছে সেগুলোর ভর্তি নিয়েই কথা হবে। আচ্ছা, মানে যারা এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য আজকের আলোচনাটা বেশ কাজের হবে আশা করি। ঠিক। আর সূত্র থেকে আমরা খরচের একটা আন্দাজ, স্টুডেন্ট লাইফ, এমনকি বাংলা থেকে কেন ছাত্রছাত্রীরা ওখানে যায় বা ওখান থেকে কেন এখানে আসে, এই কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। তাহলে কি শুরু করা যাক? হুম। প্রথম যে বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো সেটা হলো 2022-এ এনএমসি মানে ন্যাশনাল মেডিকেল কমিশন নিট পরীক্ষার জন্য বয়সের ঊর্ধ্বসীমাটা তুলে দিয়েছে। এটা তো একটা বেশ বড়সড় বদল, একদম। আর এর ফল কিন্তু আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি এবছর। তামিলনাড়ুতে দেখুন 68, 67 এমনকি 60 বছর বয়সী 3 জন সিনিয়র সিটিজেন নিট পাশ করে এমবিবিএস এর জন্য আবেদন করেছেন। বলেন কি, 68 বছর? হ্যাঁ, এদের মধ্যে 2 জন আবার লয়ার। আর সূত্র বলছে 35 বছরের বেশি বয়সী অ্যাপ্লিক্যান্ট এবার অন্তত 25 জন। এটা একদিকে যেমন একটা দারুণ সুযোগ খুলে দিচ্ছে, তেমনি একটা বিতর্কও তো তৈরি হচ্ছে, তাই না? ঠিক। বিশেষ করে সরকারি স্কুলের ছাত্রদের জন্য যে 7.5% কোটা আছে, সেই সুবিধাটা কি এরকম বয়স্ক আবেদনকারীদের পাওয়া উচিত? এই নিয়ে একটা প্রশ্ন তো উঠছেই। হ্যাঁ, প্রশ্নটা উঠছে। একদিকে যুক্তি হলো বয়স কেন বাধা হবে, যোগ্যতা থাকলে সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে অনেকে বলছেন এই কোটাটা আনা হয়েছিল পিছিয়ে পড়া সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য, মানে যারা দেরিতে কেরিয়ার শুরু করছেন তাদের জন্য এই কোটাটা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নটা আসছে আর কি। বুঝলাম, বিষয়টা তাহলে একটু জটিল। আচ্ছা, এবার একটু ভর্তি প্রক্রিয়ার দিকে যাই। তামিলনাড়ুতে পুরো ব্যাপারটা কারা দেখে, মানে অথরিটি কে? এটা হলো ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন বা ডিএমই। ওদের দুটো ওয়েবসাইট আছে, tnhealth.tn.gov.in আর tnmedicalselection.net। এখানেই সব তথ্য পাওয়া যায়। আর পদ্ধতিটা কেমন, মানে স্টেপগুলো? পদ্ধতিটা মোটামুটি মানে প্রথমে নিট পাস করতে হবে, তারপর অনলাইনে আবেদন, এরপর মেরিট লিস্ট বের হবে, অনলাইন কাউন্সেলিং হবে, কলেজ পছন্দ করতে হবে, আর সবশেষে সিট অ্যালটমেন্ট। এই হলো মোট প্রক্রিয়া। সম্প্রতি কিছু আপডেটও এসছে বোধহয়, দেখলাম 15 জুলাইয়ের একটা খবর। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। তামিলনাড়ু মেডিকেল সিলেকশন কমিটি কয়েকটা ক্যাটেগরিতে, যেমন ধরুন ম্যানেজমেন্ট কোটা, ওসিআই, লিঙ্গুইস্টিক বা ক্রিশ্চিয়ান মাইনরিটি, এনআরআই, ওই 7.5% রিজার্ভেশন আর জেনারেল ক্যাটেগরিতে কিছু ক্যান্ডিডেটকে প্রাথমিকভাবে ইনএলিজিবল ঘোষণা করেছে। ও আচ্ছা। তবে তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে। 18 জুলাই সকাল 10টার মধ্যে সঠিক ডকুমেন্ট জমা দিতে পারলে তাদের আবেদন আবার গ্রাহ্য হতে পারে। তার মানে যাচাই প্রক্রিয়াটা বেশ কড়া। এর চেয়েও কি সিরিয়াস কিছু হয়েছে? হ্যাঁ, হয়েছে। প্রায় 20 জন ছাত্রছাত্রীর আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে, কারণ জাল নথি জমা দেওয়া। বলেন কি, কি ধরনের জাল নথি? এর মধ্যে এনআরআই সার্টিফিকেট, নেটিভিটি সার্টিফিকেট মানে রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণ, এমনকি কমিউনিটি সার্টিফিকেটও জাল করা হয়েছে। সর্বনাশ। এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 3 বছর এরা তামিলনাড়ুতে কোনো মেডিকেল কোর্সে ভর্তি হতে পারবে না, সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এটা অন্যদের জন্য একটা বড় ওয়ার্নিং কিন্তু। অবশ্যই। আচ্ছা, এবার একটু কলেজগুলোর দিকে তাকাই। সরকারি মেডিকেল কলেজ কেমন ওখানে? আসন সংখ্যায় বা কত? এআইএমস মাদুরাইকে ধরে তামিলনাড়ুতে প্রায় 39টা সরকারি মেডিকেল কলেজ আছে। সব মিলিয়ে সরকারি এমবিবিএস সিট প্রায় 5350-এর মতো। 39টা? বেশ অনেক। হ্যাঁ, চেন্নাইয়ের মাদ্রাজ মেডিকেল কলেজ বা এমএমসি, স্ট্যানলি মেডিকেল কলেজ, কিলপাক, ওদিকে মদুরাই মেডিকেল কলেজ, এগুলো খুব নামকরা আর পুরনো কলেজ। আর কাট অফ, বিশেষ করে এই টপ কলেজগুলোতে কেমন থাকে সাধারণত? কাট অফ তো প্রতি বছর পাল্টায়, নির্ভর করে প্রশ্নের কাঠিন্য, কতজন পরীক্ষা দিল, এগুলোর ওপর। যেমন ধরুন এমএমসিতে গত বছর মানে 2024-এ জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল 697। বেশ হাই। হ্যাঁ, তবে এবছর একটু কমতে পারে, মানে 650 থেকে 655-র মধ্যে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
অবশ্য রিজার্ভড ক্যাটাগরির জন্য কাট অফটা কম থাকে। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, তামিলনাড়ু কি মেডিকেল শিক্ষার জন্য একটা ওপেন স্টেট, মানে বাইরের রাজ্যের ছাত্রছাত্রীরা সুযোগ পায়? হ্যাঁ, অনেকটাই ওপেন স্টেট বলা চলে, কারণ ওখানকার প্রাইভেট কলেজগুলোর ম্যানেজমেন্ট কোটার যে সিটগুলো আছে সেখানে ভারতের যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারে, তবে মাইনরিটি কোটাগুলো বাদ দিয়ে। এছাড়া এনআরআই কোটাও তো আছেই। আচ্ছা, তার মানে সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। এবার খরচের কথায় আসি। সরকারি আর বেসরকারি কলেজের ফিতে কতটা ফারাক? সরকারি কলেজে সরকারি কোটায় ফি খুবই কম, বছরে ওই 18,000 টাকার কিছু বেশি। ও, এটা তো খুবই কম। হ্যাঁ, কিন্তু বেসরকারি কলেজে যদি কেউ সরকারি কোটায় চান্স পায় তাহলেও বছরে প্রায় 4.5 লক্ষ টাকা লাগে, আর ম্যানেজমেন্ট কোটায় গেলে সেটা প্রায় 13.5 লক্ষ, আর এনআরআই কোটায় প্রায় 24.5 লক্ষ টাকা বছরে। অনেক তফাৎ তো। বিশাল তফাৎ। তবে এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য, যাদের পারিবারিক আয় একটা নির্দিষ্ট সীমার নিচে, তাদের জন্য ফি ছাড়ের ব্যবস্থা আছে। আচ্ছা, আর একটা বন্ডের কথাও তো শোনা যায়, ওটা কি ব্যাপার? হ্যাঁ, এটা একটা জরুরি বিষয়। সরকারি সিটে এমবিবিএস পাশ করার পর 5 বছরের জন্য গ্রামীণ এলাকায় সার্ভিস দেওয়ার একটা বন্ড থাকে। 5 বছর? হ্যাঁ, যদি কেউ সেটা না মানে তাহলে 5 লক্ষ টাকা ফাইন দিতে হতে পারে, আর যদি কেউ মাঝপথে কোর্স ছেড়ে দেয় তাহলে ফাইনটা আরও বেশি, 10 লক্ষ টাকা। বাবা, এটা তো ভর্তির আগে খুব ভালো করে জেনে নেওয়া দরকার। একদম। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে পশ্চিমবঙ্গ থেকে ছাত্রছাত্রীরা তামিলনাড়ু যায় বা ওখান থেকেও এখানে আসে, এর কারণটা কি বলে মনে হয়? দেখুন, বাংলা থেকে ছাত্রছাত্রীরা তামিলনাড়ু যায় মূলত ওখানকার ভালো ইনফ্রাস্ট্রাকচার আর বেসরকারি কলেজগুলোতে ম্যানেজমেন্ট বা এনআরআই কোটায় সিট পাওয়াটা তুলনামূলক সহজ বলে। আর উল্টো দিকে তামিলনাড়ুর ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে আসে কারণ এখানে সরকারি কলেজের ফি অনেক কম, কোনো সার্ভিস বন্ড নেই পাশ করার পর, আর ইন্টার্নশিপের সময় স্টাইপেন্ডটাও বেশি। আচ্ছা, মানে দুটো রাজ্যেরই কিছু সুবিধা অসুবিধা আছে। ঠিক তাই। তবে তামিলনাড়ুতে পড়তে গেলে একটা বাস্তব সমস্যা কিন্তু থাকে। কি সেটা? ভাষা। হ্যাঁ, ভাষা। বিশেষ করে যখন ক্লিনিক্যাল ডিউটি শুরু হয় তখন স্থানীয় রোগীদের সাথে কথা বলার জন্য তামিল ভাষাটা জানা খুব জরুরি হয়ে পড়ে। এটা একটা চ্যালেঞ্জ তো বটেই। সেটা ঠিক। তাহলে সব মিলিয়ে দেখলে তামিলনাড়ুর এমবিবিএস ভর্তি প্রক্রিয়াটা বেশ একটা ডাইনামিক ব্যাপার। একদিকে যেমন বয়সের সীমা উঠে যাওয়ার মতো নতুন সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে নিয়ম কানুন আর স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে, যেমনটা আমরা দেখলাম জাল নথির ক্ষেত্রে। একদম। মানে ভর্তি প্রক্রিয়া, খরচ, কলেজের মান, রাজ্যের নিয়ম কানুন, এমনকি ভাষার বিষয়টাও, সবটা ভালো করে জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক বলেছেন, অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হয়। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, মেডিকেল সায়েন্সের মতো এরকম একটা কঠিন আর ডিমান্ডিং ফিল্ডে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়াটা কি লম্বা দৌড়ে সত্যিই একটা অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ, নাকি এর ফলে এমন কিছু বাস্তব চ্যালেঞ্জও সামনে আসতে পারে যা নিয়ে আমাদের হয়তো আরও গভীরে ভাবা দরকার? এটা নিয়ে আপনারা অবশ্যই